মানুষের শরীর একটা অদ্ভুত যন্ত্র। মানে আমরা তো প্রতিদিন নানা রকমের খাবার খাই, তাই না? বিভিন্ন ধরনের খাবার খাই, প্রচুর পালং শাক, ডাল বা বিভিন্ন ধরনের আয়রন সমৃদ্ধ খাবার খাই। কিন্তু তারপরও দেখা যায় যে আমাদের চারপাশের অসংখ্য মানুষ, বিশেষ করে নারীরা, প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতি বা রক্তাল্পতায় ভুগছে। মানে খাবার খাচ্ছি ঠিকই, কিন্তু শরীর যেন পুষ্টিটা নিচ্ছেই না। এটা একটা বিশাল বড় সমস্যা। আজকে আমরা একটা বিশেষ সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, যার নাম অ্যামোয় নিউট্রিলাইট চেরি আয়রন। আজকে আমরা শুধু এটা কি তা জানবো না, বরং আমরা খুঁজবো কেন সাধারণ আয়রন ট্যাবলেট অনেক সময় কাজ করে না, আর এই নির্দিষ্ট ফর্মুলাটি কিভাবে মানুষের বায়োলজির ওই বাউন্সারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। পুষ্টিবিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো বায়ো অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতা। এই বায়ো অ্যাভেলেবিলিটি বিষয়টা নিয়ে আমরা আজ অনেক কথা বলবো। এবং কোনো উপাদান শুধু পেটে গেলেই হয় না, সেটাকে কোষ পর্যন্ত পৌঁছাতে হয়। আমাদের আজকের এই লক্ষ্যটাই হলো সরবরাহকৃত ডেটাগুলোর বৈজ্ঞানিক ভিত্তি ডিকোড করা। এই সাপ্লিমেন্টের ভেতর থাকা প্রতিটি উপাদান কিভাবে কাজ করে আমরা ধাপে ধাপে সেটি আজকে দেখব। তবে মূল আলোচনায় ঢোকার আগে একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া ভালো। আমাদের এই সম্পূর্ণ আলোচনাটি কিন্তু নিখাত তথ্যভিত্তিক। এটা মাথায় রাখাটা কিন্তু খুব দরকার। আমরা শুধু সামনে থাকা নির্দিষ্ট উপাদান ও সোর্সগুলোর উপর ভিত্তি করে এই আলোচনাটা দাঁড় করাচ্ছি। তো চলুন শুরু করা যাক। লেবেলের একদম প্রথম সতর্ক বার্তাটা দিয়ে। লেবেলে একটা খুব স্পষ্টভাবে লেখা আছে যে এটি কোনো প্রেসক্রিপশন ওষুধ বা মেডিসিন নয়। এটি একটি নিউট্রাসিউটিক্যাল। সাধারণ অর্থে আমরা তো যে কোনো ট্যাবলেট বা ক্যাপসুল দেখলেই সেটাকে রোগ সারানোর ওষুধ বলে ধরে নিই। কিন্তু ফার্মাসিউটিক্যাল আর নিউট্রাসিউটিক্যালের এই পার্থক্যটা আসলে কতটা মৌলিক? পার্থক্যটা মানে রীতিমতো কাঠামোগত এবং উদ্দেশ্যগত। ধরুন, একটি ফার্মাসিউটিক্যাল ড্রাগ বা ওষুধ তৈরি হয় কোনো একটা নির্দিষ্ট রোগ বা প্যাথোলজিকে আক্রমণ করার জন্য। মানে যখন আমরা অসুস্থ হই, যখন শরীরের কোনো সিস্টেম ভেঙে পড়ে, তখন ওষুধ গিয়ে সেটাকে মেরামত করে বা লক্ষণগুলোকে প্রশমিত করে। অন্যদিকে আমাদের তথ্যসূত্র বলছে যে এই নিউট্রিলাইট চেরি আয়রন কোনো রোগ নিরাময়, চিকিৎসা বা প্রতিরোধের জন্য তৈরি করা হয়নি। তাহলে এর কাজ কি? এই নিউট্রাসিউটিক্যাল শব্দটা এসেছে নিউট্রিশন এবং ফার্মাসিউটিক্যালের সমন্বয়ে। এর মানে হলো এটি মূলত প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা পুষ্টি শূন্যস্থানকে পূরণ করার জন্য বৈজ্ঞানিকভাবে তৈরি করা একটা ফর্মুলেশন। এটি চিকিৎসনের প্রেসক্রিপশন ছাড়াই দৈনন্দিন ব্যবহারের জন্য কেনা যায় এবং 12 বছরের বেশি বয়সীদের জন্য এটা নির্দেশিত। মানে এটা কোনো অসুখ সারানোর জন্য কোনো জাদুকরি ম্যাজিক ট্যাবলেট নয়। আধুনিক জীবনযাত্রায় আমাদের ডায়েটে হয়তো ক্যালোরিতে ভর্তি, কিন্তু পুষ্টির দিক থেকে অনেকটাই দেউলিয়া বলা যায়। প্রসেসড খাবার এবং তাড়াহুড়োর কারণে এবং পর্যাপ্ত আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট পাই না। তার মানে নিউট্রাসিউটিক্যাল কনসেপ্টটা মূলত একটা ব্রিজ বা সেতুর মতো কাজ করছে। যখন সাধারণ খাবার শরীরের চাহিদা মেটাতে ব্যর্থ হয়, তখন এই ধরনের সাপ্লিমেন্ট সেই গ্যাপটা পূরণ করে শরীরকে তার বেস লাইন বা স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। শরীর কিন্তু প্রতিদিন তার নির্ধারিত মাত্রার ভিটামিন এবং মিনারেল দাবি করে। সেই সরবরাহ যখন প্রাকৃতিক খাবার থেকে আসে না, তখন কোষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, আর তখনই ঘাটতি দেখা দেয়। একটা নিউট্রাসিউটিক্যাল নির্দিষ্ট ও পরিমাপযোগ্য মাত্রায় সেই পুষ্টিগুলো সরবরাহ করে। এর ফলে শরীর কোনো বড় ধরনের ডেফিসিয়েন্সি বা ঘাটতিতে পড়ার আগেই প্রয়োজনীয় কাঁচামাল পেয়ে যায়। এই কাঁচামাল শব্দটা খুবই প্রাসঙ্গিক, কারণ এখান থেকেই আমাদের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় পর্বটা শুরু হচ্ছে। সোর্সগুলোকে দেখলে দেখা যায় এই ট্যাবলেটের মূল কাঁচামাল বা আয়রনের কোনো একটা নির্দিষ্ট সোর্স এখানে ব্যবহার করা হয়নি। এখানে একটি ব্লেন্ড ব্যবহার করা হয়েছে, তিনটি ভিন্ন সোর্সের মিশ্রণ। নামগুলি হলো ফেরাসবিসগাইসেনেট, ফেরাসফিউমারেট এবং মাস্টার গ্রিনস। এখানে একটা বড় খটকা লাগার বিষয়, মানে আয়রন তো আয়রনই হয়, একটা সোর্স কি যথেষ্ট ছিল না? একসাথে তিনটি সোর্স ব্যবহার করার পেছনে কি আসলেই কোনো জোরালো বৈজ্ঞানিক যুক্তি আছে, নাকি এটি নিছকই লেভেল ভারী করার চেষ্টা? এটা মোটেই লেভেল ভারী করার জন্য কিন্তু না। এই ব্লেন্ড বা তিনটি সোর্সের মিশ্রণ কনসেপ্টটি হলো ওই বায়ো অ্যাভেলেবিলিটির ধাঁধাটারই সরাসরি একটা উত্তর। কিভাবে? আমাদের পরিপাকতন্ত্র অত্যন্ত জটিল একটি জায়গা। যখন আমরা সাধারণ আয়রন সাপ্লিমেন্ট যেমন ফেরাস সালফেট গ্রহণ করি, তখন পাকস্থলীতে গিয়ে সেটা ভেঙে যায় এবং অনেক সময় শরীরে অন্যান্য উপাদানের সঙ্গে যুক্ত হয়ে এমন একটা রূপ ধারণ করে যা শরীর শোষণ করতে পারে না।
শুধু তাই নয়, এই প্রক্রিয়ায় প্রচুর গ্যাস্ট্রিক ইরিটেশন বা পেটের সমস্যা তৈরি হয়। আয়রন ট্যাবলেট খেলে অনেকেরই পেটের সমস্যা হয়, কিন্তু এখানে যে ফেরাস ব্লিসগ্লাইসিনের ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ একদম ভিন্ন রকমের। এই ফেরাস ব্লিসগ্লাইসিনের বিষয়টা সোর্সগুলোতেও দেখা গেল যে সেখানে একটা গবেষণার কথা উল্লেখ করে বলা হয়েছে যে সাধারণ আয়রন ট্যাবলেটের তুলনায় এর শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পশন রেট 2 থেকে 3 গুণ বেশি। এর পেছনের মেকানিজমটা আসলে কি? সাধারণ আয়রন ট্যাবলেট যেখানে বাধা পাচ্ছে, এই বিসগ্লাইসিনের কিভাবে সেই বাউন্সারকে ফাঁকি দিচ্ছে? মেকানিজমটা হলো চিলেশন। ফেরাস বিসগ্লাইসিনেট হলো আয়রনের এমন একটা রূপ যেখানে আয়রনের অণুটি দুটি গ্লাইসিন মানে অ্যামিনো অ্যাসিড দ্বারা সুরক্ষিত থাকে। অ্যামিনো অ্যাসিড মানে তো হলো প্রোটিন, তাই না? অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের ক্ষুদ্রতম একক, আর আমাদের পরিপাকতন্ত্র প্রোটিন শোষণ করতে খুব ভালোবাসে। তো যখন এই চিলেটের আয়রন অন্ত্রে পৌঁছায়, শরীর এটাকে সাধারণ আয়রন হিসাবে না দেখে একটি প্রোটিন অণু হিসাবে ধরে নেয়। তার মানে শরীর ভাবছে যে সে প্রোটিন খাচ্ছে। ফলে কোনো রকম বাধা ছাড়াই এটি অন্ত্রের দেওয়াল ভেদ করে সরাসরি রক্তে প্রবেশ করতে পারে। এই কারণেই সাধারণ আয়রন ট্যাবলেটের তুলনায় এর শোষণ ক্ষমতা এত বেশি এবং এটি পেটে কোনো অস্বস্তি তৈরি করে না। ব্যাপারটা দারুণ। মানে অ্যামিনো অ্যাসিডের ছদ্মবেশে আয়রন শরীরের ভেতর ঢুকে পড়ছে। কিন্তু তাহলে ফেরাস ফিউমারেট কেন নেওয়া হয়েছে? বিসগ্লাইসিনের যদি এতই আধুনিক এবং কার্যকর হয়, তাহলে ফিউমারেটের কাজ কী? ফেরাস ফিউমারেট হলো আয়রনের একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত স্থিতিশীল সোর্স। এটি ধীরে ধীরে শোষিত হয়। মানে একটা ফাস্ট রিলিজ আর একটা হচ্ছে স্লো রিলিজ, অনেকটা সেরকম ধরনের ব্যাপার। একদিকে বিসগ্লাইসিনের দ্রুত শরীরে আয়রন পৌঁছে দিচ্ছে, অন্যদিকে ফিউমারেট একটি দীর্ঘস্থায়ী এবং স্থিতিশীল বেস লাইন তৈরি করছে। এই দুইয়ের সমন্বয়ে নিশ্চিত করে যে রক্তে আয়রনের মাত্রা হঠাৎ করে বেড়ে গিয়ে আবার কমে না যায়, বরং একটি সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে সাহায্য করে। শরীর এই আয়রন ব্যবহার করে হিমোগ্লোবিন তৈরি করে, যা রক্তের লোহিত কণিকায় থাকে এবং ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন পরিবহন করে। এই দুটি ল্যাবরেটরিতে তৈরি উপাদানের বিষয়টা তো পরিষ্কার হলো, কিন্তু সোর্সগুলোর তালিকায় 3 নম্বর আছে মাস্টার গ্রিনস। অত্যন্ত পরিচিত দেশি এবং সাধারণ একটি উদ্ভিদ। ফেরাস বিসগ্লাইসিনেটের মতো এত হাইটেক মলিকিউলের পাশে সর্ষে শাকের উপস্থিতিটা ঠিক যেন অবাক করার মতো। আপাত দৃষ্টিতে দেখলে অবাক করার মতো মনে হলেও পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত সুচিন্তিত একটা পদক্ষেপ। সেটা কিভাবে? দেখুন, ল্যাবরেটরিতে তৈরি মিনারেল শরীর শোষণ করতে পারে ঠিকই, কিন্তু মানুষ তো হাজার হাজার বছর ধরে উদ্ভিদ থেকে পুষ্টি গ্রহণ করে অভ্যস্ত। সর্ষে শাক হলো প্রকৃতিতে পাওয়া আয়রন এবং অন্যান্য ফাইটোনিউট্রিয়েন্ট বা উদ্ভিজ্জ পুষ্টির অন্যতম সমৃদ্ধ একটি সোর্স। যখন কৃত্রিম উপাদানের সাথে একটি হোল ফ্রুট বা আস্ত খাবারের নির্যাস মেশানো হয়, তখন সেটি শরীরের কাছে অনেক বেশি প্রাকৃতিক বলে মনে হয়। সর্ষে শাকের ফাইবার এবং অন্যান্য এনজাইম পুরো পরিপাক প্রক্রিয়াটিকে সহজ করে তোলে, আর আয়রনের অ্যাবজর্পশন রেটকে একটি প্রাকৃতিক পরিবেশ প্রদান করে। অর্থাৎ এখানে শুধু বিজ্ঞান বা শুধু প্রকৃতির ওপর নির্ভর করা হয়নি, দুটির একটি চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে। তবে তথ্যসূত্রগুলো বলছে শরীরকে আয়রন দিলেই তা শেষ হয়ে যায় না। লোহা বা আয়রন তো এমনিতেই ফেলে রাখলে জং ধরে যায়। শরীরের ভেতরেও আয়রনকে সক্রিয় এবং ব্যবহারযোগ্য রাখতে কিছু সাহায্যকারী উপাদানের প্রয়োজন, সাপোর্টিং কাস্ট। আর এখানে এই সাপ্লিমেন্টের সাপোর্টিং কাস্ট হিসাবে ভিটামিন সি এবং ফোলেটের প্রবেশ। আয়রন যদি শরীরের কোষে কোষে পৌঁছানোর মূল কার্গো বা মালপত্র হয়, তবে সেটা বহন করার জন্য এবং সঠিক অবস্থানে রাখার জন্য ভিটামিন সি অপরিহার্য। ভিটামিন সি কীভাবে আয়রনকে সাহায্য করে? আয়রন মূলত দুটি রূপে থাকে, ফেরিক এবং ফেরাস। আমাদের শরীর ফেরাস গ্রুপটি সবচেয়ে সহজে শোষণ করতে পারে। ভিটামিন সি অন্ত্রের ভেতরে আয়রনকে ওই ফেরাস অবস্থাতে ধরে রাখে এবং অক্সিডাইজ হতে বা জং ধরতে দেয় না। সোর্স অনুযায়ী সাপ্লিমেন্টের প্রতিটি সার্ভিংয়ে 72 মিলিগ্রাম অ্যাসেরোলা চেরি এক্সট্রাক্ট রয়েছে, যা থেকে 65 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। অ্যাসেরোলা চেরি, এখানেও কিন্তু সেই একই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি ল্যাবে তৈরি অ্যাসকর্বিক অ্যাসিড না নিয়ে অ্যাসেরোলা চেরির মতো একটি প্রাকৃতিক সোর্সকে ব্যবহার করা হয়েছে, এবং এর কারণ হচ্ছে ফাইটোনিউট্রিয়েন্ট। অ্যাসেরোলা চেরি প্রকৃতিতে ভিটামিন সি এর সবচেয়ে ঘনীভূত এবং শক্তিশালী সোর্স বলে মনে করা হয়। এর নির্যাস থেকে যে ভিটামিন সি পাওয়া যায়, তার সাথে চেরির নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্টগুলোও থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং ভিটামিন সিকে তার কাজে সর্বোচ্চ সহায়তা প্রদান করে। দারুণ একটা মেকানিজম।
এটি আয়রনের অণুকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে, যাতে অন্ত্রের অন্যান্য উপাদানগুলো যেমন ধরুন চা বা কফিতে থাকা ট্যানিন আয়রনকে নষ্ট করতে না পারে। এই সিনার্জি বা পারস্পরিক সহযোগিতা ব্যাপারটা সত্যি আকর্ষণীয়। মানে আয়রন যদি হয় বিল্ডিং তৈরির ইট, আর ভিটামিন সি যদি হয় সেই সুদক্ষ রাজমিস্ত্রি যে ইটগুলোকে সঠিক জায়গায় বসাচ্ছে, তাহলে এখানে তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আছে, সেটা হলো ডায়েটারি ফোলেট বা ফলিক অ্যাসিড। প্রতিটি ট্যাবলেটে 220 মাইক্রোগ্রাম ফোলেট রয়েছে। সোর্সগুলিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নারীদের স্বাস্থ্যের ক্ষেত্রে এই ফোলেট অত্যন্ত উপকারিতা প্রদান করে। ফোলেট বা ভিটামিন B9-এর ভূমিকা এখানে অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ। আমরা একটু আগে হিমোগ্লোবিন কথা বলছিলাম, তাই না? অক্সিজেন পরিবহনের জন্য আয়রন হিমোগ্লোবিন তৈরি করে ঠিকই, কিন্তু সেই হিমোগ্লোবিনকে বহন করার জন্য পর্যাপ্ত লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল তো থাকতে হবে। ফোলেট মূলত অস্থিমজ্জা বোন ম্যারোতে নতুন এবং সুস্থ লোহিত রক্তকণিকা তৈরি এবং রক্ষণাবেক্ষণে প্রধান ভূমিকা পালন করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে প্রতি মাসে মেনস্ট্রুয়েশনের কারণে যে রক্তক্ষরণ হয় তা পূরণের জন্য শরীরকে প্রতিনিয়ত নতুন রক্তকণিকা তৈরি করতে হয়। তার মানে শুধু আয়রন দিলেই চলবে না। যদি রক্তকণিকায় না থাকে তবে আয়রনগুলো ঘুরে বেড়াবে কোথায়, তাই না? তার মানে অ্যানিমিয়া বা রক্তাল্পতার মূল কারণ শুধু আয়রনের অভাব নয়, অনেক সময় লোহিত রক্তকণিকার কাঠামোগত দুর্বলতাও এর জন্য দায়ী, আর ফোলেট সেই কাঠামোটা তৈরি করে দেয়। আয়রন এবং ফোলেট এখানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। একজন কার্গো সরবরাহ করে, অন্যজন সেই কার্গো বহনের গাড়ি তৈরি করে। এছাড়া উপাদানগুলির তালিকাটি যদি আমরা আরেকটু গভীরভাবে দেখি, তাহলে সেখানে ল্যাকটোজ, পালং শাকের ডিহাইড্রেটেড পাউডার এবং কর্নস্টার্চের উপস্থিতিও দেখা যায়। পালং শাকের পাউডার এখানে সর্ষে শাকের মতোই উদ্ভিজ্জ পুষ্টির আরেকটি স্তরকে যোগ করছে, যা পুরো ট্যাবলেটটাকে পাকস্থলীর জন্য অনেক বেশি সহনশীল করে তোলে। উপকরণ এবং তাদের মেকানিজমগুলো তো বেশ ভালোভাবে বোঝা গেল, কিন্তু পুষ্টির ক্ষেত্রে পরিমাপ বা ডোজ একটা বিশাল ফ্যাক্টর। ডোজ খুবই গুরুত্বপূর্ণ। মানে কম খেলে কাজ হবে না, আবার বেশি খেলে বিষক্রিয়া হতে পারে। আমাদের সোর্সগুলো এই পরিমাপের ক্ষেত্রে একটা শক্ত বৈজ্ঞানিক ভিত্তির কথা বলছে। ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ 2020-র নির্দেশিকা। এই নির্দেশিকাটি মূলত আমাদের ভৌগোলিক অঞ্চলে মানুষের শারীরিক গঠন, আবহাওয়া এবং খাদ্যাভ্যাসের ওপর ভিত্তি করে তৈরি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঠিক কতটা ভিটামিন বা মিনারেলের প্রয়োজন, ICMR তার একটা নির্দিষ্ট মানদণ্ড ঠিক করে দেয়, যাকে বলা হয় RDA। সোর্স অনুযায়ী এই সাপ্লিমেন্টের প্রাপ্তবয়স্কদের জন্য 100% RDA পূরণ করে, অর্থাৎ মাত্র 0.356 গ্রাম ওজনের একটি ছোট ট্যাবলেট থেকে দৈনন্দিন চাহিদার 100% ডায়েটারি ফোলেট মানে 220 মাইক্রোগ্রাম, 100% ভিটামিন সি মানে 65 মিলিগ্রাম এবং 100% আয়রন মানে 19 মিলিগ্রাম পাওয়া যায়। ব্যবহার বিধিতে বলা হয়েছে প্রতিদিন খাবারের পর একটি করে ট্যাবলেট খাওয়া যাবে। প্রতিটি প্যাকেটে এরকম 90টি ট্যাবলেট থাকে। কিন্তু এখানে একটা বাস্তবসম্মত প্রশ্ন চলে আসে যে যদি এই একটা ছোট ট্যাবলেট থেকেই সারাদিনের 100% আয়রন আর ভিটামিন সি পাওয়া যায়, তাহলে কি আমাদের দৈনন্দিন ডায়েট বা খাবারের আর প্রয়োজন থাকছে? মানে মানুষ কি তখন যা খুশি তাই খেতে পারবে? না না, এই জায়গাটাতে আমাদের সবচেয়ে ভুল বোঝাবুঝি হয়ে থাকে। 100% RDA মানে কিন্তু মানুষের সম্পূর্ণ পুষ্টি চাহিদা কিন্তু মেটানো নয়। এটি ট্যাবলেটে শুধুমাত্র আয়রন, ভিটামিন সি এবং ফোলেটের 100% দৈনন্দিন চাহিদার কথা বলা হয়েছে। কিন্তু মানুষের সুস্থ থাকার জন্য ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ আরও অসংখ্য উপাদানের প্রয়োজন। সেগুলো তো আর এই ট্যাবলেট থেকে পাওয়া যাবে না। এগুলো কখনোই ল্যাবে তৈরি একটি ট্যাবলেট থেকে পাওয়া সম্ভব নয়। প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প পৃথিবীতে নেই। বিষয়টা অনেকটা ইন্স্যুরেন্স বা বিমা পলিসির মতো। ইন্স্যুরেন্স থাকলে যেমন মানুষ ইচ্ছে করে দুর্ঘটনায় পড়ে না, বরং দুর্ঘটনায় ঘটলে সেটাকে সুরক্ষা বলয় দেয়, সেরকমই সাপ্লিমেন্টও একটা নিউট্রিশনাল সেফটি নেট। মানে ব্যস্ত জীবনে হয়তো রোজ মেপে মেপে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি বা ফলমূল খাওয়া সম্ভব হয়ে ওঠে না। এই ট্যাবলেটটি শুধু এটা নিশ্চিত করে যে অন্য যাই ঘাটতি থাক, শরীর যেন প্রতিদিন অন্তত তার বেঁচে থাকার অত্যন্ত জরুরি আয়রন আর ফোলেটের বেস লাইন বা মূল চাহিদা থেকে বঞ্চিত না হয়। এটি আধুনিক জীবনযাত্রার একটি ব্যাকআপ প্ল্যান বলা যেতে পারে। তবে মনে রাখতে হবে, নির্দেশিকায় কিন্তু স্পষ্টভাবে বলা আছে এটি প্রতিদিন খাবারের পরই খেতে হবে। খালি পেটে কিন্তু খাওয়া যাবে না। খালি পেটে খেলে এর শোষণ ক্ষমতা কমে যেতে পারে এবং অস্বস্তিও হতে পারে। খাবারের সাথে থাকা অন্যান্য ফ্যাট এবং প্রোটিন এই ট্যাবলেটের উপাদানগুলোকে আরও ভালোভাবে শোষিত হতে সাহায্য করে।
তাহলে আজকের এই সোর্স মেটেরিয়ালগুলো একদম গভীরে গিয়ে আমরা যে চিত্রটা পেলাম তা বেশ পরিষ্কার। শুরুতে ফার্মেসি তাকে রাখা যে বোতলটাকে আর 10টা সাধারণ ট্যাবলেটের মতো মনে হচ্ছিল, সেটার পেছনে বিজ্ঞানটা আসলে অনেক বেশি সূক্ষ্ম। সাধারণ মনে হলেও এর ভেতরে অনেক চিন্তা ভাবনা লুকিয়ে আছে। এটি নিছক একটি সাধারণ আয়রন ট্যাবলেট নয়, বরং মানুষের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের জটিলতাকে বাইপাস করার জন্য তৈরি করা একটি স্মার্ট ডেলিভারি সিস্টেম। এবং এই ডেলিভারি সিস্টেমটি দাঁড়িয়েছে দুটো পিলারের ওপর। একদিকে ফেরাস বিসগ্লাইসিনেটের মতো আধুনিক মলিকুলার ইঞ্জিনিয়ারিং, যা আয়রনকে প্রোটিনের ছদ্মবেশে শরীরে প্রবেশ করায়। অন্যদিকে সর্ষে শাক, পালং শাক এবং অ্যাশোলা চেরির মতো প্রকৃতির আদিম এবং পরীক্ষিত উপাদান, যা সেই আয়রনকে কার্যকর রাখে। নারীদের রক্তাল্পতার মতো একটা ব্যাপক সমস্যার সমাধানে এই ধরনের বিজ্ঞানভিত্তিক এবং প্রকৃতি নির্ভর সিনার্জি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। আজকের আলোচনা থেকে আমরা শুধু একটি সাপ্লিমেন্ট সম্পর্কেই জানলাম না, বরং আমাদের শরীর কিভাবে পুষ্টি গ্রহণ করে এবং প্রত্যাখ্যান করে সেই মেকানিজমটা আমরা বুঝতে পারলাম। তবে আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে সোর্স মেটেরিয়াল বাইরে গিয়ে একটি দারুণ চিন্তা ভাবনার বিষয় মাথার মধ্যে আসছে। এই প্রোডাক্টের ল্যাবরেটরি অত্যাধুনিক বিজ্ঞানের সাথে আমাদের অতি পরিচিত সর্ষের শাক বা পালং শাকের মেলবন্ধন ঘটানো হয়েছে। আমরা এগুলোকে খুবই সাধারণ একটা শাকসবজি হিসাবে চিনি, তাই না? রোজকার খাবার। একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশের প্রকৃতিতে আমাদের রোজকার চেনা দেশি গাছগাছালি বা আগাছার মধ্যে আর কি কি এমন লুকানো পুষ্টির বিশাল ভাণ্ডার হয়ে গেছে। হয়তো আমাদের বাড়ির পেছনে কোনো অচেনা পাতাই হতে পারে আগামী দশকের সবচেয়ে যুগান্তকারী কোনো বৈজ্ঞানিক ফর্মুলার মূল চাবিকাঠি, যা শুধু ডিকোড হওয়ার অপেক্ষায় আছে। তাহলে ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন। থ্যাংক ইউ।